আমার ছেলে ১,২৪,০০,০০০ টাকায় নিজের বাড়ি বিক্রি করে সব টাকা বউয়ের হাতে তুলে দিয়েছিল। কয়েক মাসের মধ্যে যখন সব শেষ হয়ে গেল, তখন সে এসে বলল, মা, কিছুদিন তোমার বাসায় থাকতে হবে। কিন্তু আমি সোজা বলে দিলাম, না। আর তারপরে আমার পুত্রবধূ যা করলো, তা আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিন সকালে আমি বাড়ির উঠোনে ফুল গাছের পরিচর্যা করছিলাম। হঠাৎ গেটের সামনে একটা গাড়ি এসে থামল। তাকিয়ে দেখি আমার ছেলে আরিয়ান, তার স্ত্রী মিথিলা। আরিয়ানের চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, জামা কাপড় এলোমেলো। আর মিথিলা, সে যেন কোনো ফ্যাশন শো থেকে সোজা এখানে এসেছে। হাতে দামি ব্যাগ, চোখে সানগ্লাস, আর পাশে দুটি বড় সুটকেস। মা, তোমার সঙ্গে জরুরি কথা আছে, আরিয়ান বলল। আমি তাদের ভেতরে বসতে দিলাম। কিছুক্ষণ চুপ থাকার পর আরিয়ান বলল, মা, আমরা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমি হতবাক হয়ে গেলাম। কত টাকায়? ১,২৪,০০,০০০। আমি ভেবেছিলাম হয়তো আরও বড় কোনো বাড়ি কিনেছে, কিন্তু পরের কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমরা এখন কোথাও থাকি না, মা। কিছুদিন তোমার কাছে থাকতে চাই। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, বাড়ির টাকাগুলো কোথায় গেল? মিথিলা উত্তর দিল, খরচ হয়ে গেছে। খরচ মানে? কিছু ঋণ শোধ করেছি, ঘুরতে গেছি, শপিং করেছি, আমার মাকে একটা গাড়ি কিনে দিয়েছি, আর আমার এক বান্ধবীর বুটিক ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি। কত টাকা? প্রায় ৬০ লাখ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ৬০ লাখ টাকা অন্যের ব্যবসায় দিয়ে দিয়েছ? মিথিলা ঠোঁট বাঁকিয়ে বলল, বড় কিছু করতে গেলে বড় ঝুঁকি নিতেই হয়। আমি ছেলের দিকে তাকালাম। আরিয়ান, তুমি এসব হতে দিলে? সে মাথা নিচু করে বলল, মা, এখন এসব বলে লাভ নেই। আমাদের শুধু থাকার একটা জায়গা দরকার। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর বললাম, না। আরিয়ান অবাক হয়ে আমার দিকে তাকালো। মানে? তোমরা এখানে থাকতে পারবে না? মিথিলা যেন আগুন হয়ে গেল। আপনি নিজের ছেলেকেও আশ্রয় দেবেন না? আমি বললাম, যখন তোমরা সব সিদ্ধান্ত নিজেরা নিয়েছ, তখন তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। মিথিলা হঠাৎ চিৎকার শুরু করলো, সবাই শুনেন, এই মহিলা তার নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। পাশের বাড়ির মানুষজন গেটের দিকে তাকাতে শুরু করলো। আমি বললাম, চুপ করো মিথিলা, আমার বাড়ির সামনে নাটক করো না। সে রাগে ফুঁসতে ফুঁসতে আমার একেবারে সামনে এসে দাঁড়ালো। আপনি ভাবছেন এই বাড়ি শুধু আপনার? আমি উত্তর দেওয়ার আগেই সে আচমকা আমাকে সজোরে এক চড় মারল। পুরো গলি নিস্তব্ধ হয়ে গেল। আমি গালে হাত দিয়ে ছেলের দিকে তাকালাম। ভেবেছিলাম সে অন্তত তার মাকে অপমান করার প্রতিবাদ করবে, কিন্তু সে শুধু বলল, মা, ও রাগের মাথায় গড়েছে। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম, নিজের সম্মান আমাকে নিজেকেই রক্ষা করতে হবে। আমি সঙ্গে সঙ্গে ফোন বের করে ৯৯৯-এ কল দিলাম। হ্যালো, আমাকে আমার নিজের বাড়িতে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। আমার ৯৯৯-এ ফোন করা ৫ মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো আমাদের গেটের সামনে। পুরো মহল্লার মানুষ তখন রাস্তায় দাঁড়িয়ে। সবাই ফিসফিস করছে, কি হয়েছে? মেয়েটা নাকি শাশুড়িকে মেরেছে, নিজের ছেলের সামনেই। দুজন পুলিশ ভেতরে ঢুকতেই আমি শান্ত গলায় বললাম, অফিসার, এই মেয়েটা আমাকে আঘাত করেছে। মিথিলার সঙ্গে সঙ্গে নাটক শুরু করলো, স্যার, উনি মিথ্যা বলছেন। উনি আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছেন। আমরা শুধু একটু আশ্রয় চাইছিলাম। একজন অফিসার আমার গালের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনার গালটা তো ফুলে গেছে। আমি কিছু বলার আগেই পাশের বাড়ির সালমা আপা গেটের বাইরে থেকে চিৎকার করে বললেন, আমি নিজের চোখে দেখছি অফিসার, মেয়েটা হঠাৎ করেই চড় মেরেছে। আর দুজন প্রতিবেশী একই কথা বলল। মিথিলার মুখের রং বদলে গেল। অফিসার এবার কঠিন গলায় বললেন, ম্যাডাম, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কি? শুধু একটা চড়ের জন্য? শারীরিক আক্রমণ কোনো ছোট বিষয় না। মিথিলা এবার আরিয়ানের দিকে তাকালো। তুমি কিছু বলছো না কেন? আরিয়ান অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল, মা, প্লিজ, অভিযোগটা তুলে নাও। আমি ধীরে ধীরে বললাম, যখন তোমার স্ত্রী আমাকে মারছিল, তখন তুমি চুপ ছিলে। আজ আমিও চুপ থাকব না। কথাটা শুনে আরিয়ানের মাথা নিচু হয়ে গেল। পুলিশ মিথিলাকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে ঘুরে দাঁড়িয়ে আমার দিকে আঙ্গুল তুলল। এই অপমানের প্রতিশোধ আমি নেব। আমি শান্তভাবে বললাম, প্রথমে নিজের জীবনটা সামলাও। পুলিশ চলে যাওয়ার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান সোফায় বসে পড়ল। দুই হাতে মুখ ঢেকে কাপা গলায় বলল, মা, আমি শেষ হয়ে গেছি। আমি ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম,
সব টাকা সত্যি শেষ? সে কয়েক সেকেন্ড চুপ করে বলল, না, আরও খারাপ কিছু হয়েছে। আমার বুক ধক করে উঠল। মানে? আরিয়ান মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে এখন এমন ভয় যে আমি আগে কখনো দেখিনি। মা, বাড়িটা বিক্রি করার পর শুধু টাকা না, আমি আমার নামেও একটা বড় ঋণ নিয়েছিলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। কত টাকার ঋণ? আরিয়ান ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, ৭০ লাখ। আমার গলা যেন শুকিয়ে গেল। তুমি এত বড় ঋণ নিলে কেন? আরিয়ান মাথা নিচু করে বসে রইল। তারপর ধীরে ধীরে বলল, মিথিলা বলেছিল একটা বড় ব্যবসা করবে, বিদেশি কসমেটিক্সের শোরুম খুলবে। আমি হতাশ চোখে তাকালাম। আর তুমি বিশ্বাস করে সব টাকা দিয়ে দিলে? সে কষ্টের হাসি দিল। আমি ভাবছিলাম ও আমার স্ত্রী, আমার খারাপ চাইবে কেন? আমি আর কিছু বলতে পারলাম না। হঠাৎ আরিয়ানের ফোন বেজে উঠল। ওপাশে কেউ খুব জোরে চিৎকার করছিল। আমি শুধু একটা কথা স্পষ্ট শুনতে পেলাম, আজ রাতের মধ্যে টাকা না দিলে লোক পাঠাবো। ফোন কেটে যেতেই আরিয়ানের হাত কাঁপতে শুরু করলো। কার ফোন ছিল? সে শুকনো গলায় বলল, ঋণের লোক। আমার বুকের ভেতর অদ্ভুত একটা আতঙ্ক জমতে লাগলো। তুমি কি কোনো এনজিও বা ব্যাংক থেকে ঋণ নিয়েছ? সে মাথা নাড়ল, না, প্রাইভেট লোক। আমি বুঝে গেলাম বিষয়টা কতটা ভয়ঙ্কর। ঠিক তখনই বাইরে হঠাৎ গাড়ি ব্রেকের শব্দ হলো। তারপর দরজায় জোরে জোরে ধাক্কা, ধাম ধাম ধাম। আমি চমকে উঠলাম। বাইরে থেকে কর্কশ গলা ভেসে এলো, আরিয়ান, দরজা খোল। আরিয়ানের মুখ এক মুহূর্তেই সাদা হয়ে গেল। মা, ওরা এসে গেছে। আমি দরজার দিকে এগোতেই সে আতঙ্কে আমার হাত চেপে ধরল। না মা, দরজা খুলো না। কিন্তু ততক্ষণে বাড়ির লোকগুলো আরও জোরে ধাক্কা দিতে শুরু করেছে। টাকা নিবি আর পালিয়ে থাকবি? পুরো মহল্লার মানুষ আবার রাস্তায় বের হয়ে এসেছে। আমি সাহস করে দরজার কাছে গিয়ে পড়লাম, কে আপনারা? বাইরে থেকে উত্তর এলো, ও আমাদের ৭০ লাখ টাকা মেরে দিয়েছে। আজ টাকা না দিলে ওকে নিয়ে যাব। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই আরিয়ান কাপা গলায় এমন একটা কথা বলল, যা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মা, শুধু আমি না, তোমার বাড়ির কাগজও আমি বন্ধক রেখেছি। এই একটা বাক্যেই আমার মাথা পুরো অন্ধকার হয়ে গেল। আমি দরজার হাতল ধরে দাঁড়িয়ে রইলাম। মানে, কি বলছো তুমি? আরিয়ান চোখ নামিয়ে বলল, মিথিলা বলেছিল সাময়িকভাবে কাগজ জমা দিলে বড় লোন পাওয়া যাবে, তারপর সব ঠিক করে দেবে। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। আমার বাড়ির কাগজ তুমি কার কাছে দিয়েছ? সে কিছু বলতে পারল না। বাইরের ধাক্কা আরও জোরে হতে লাগলো। দরজা খোলো, না হলে ভেতরে ঢুকবো। আমি দরজা খুলে দিলাম। ৩জন শক্তিশালী লোক ভেতরে ঢুকল, মুখে রাগ, চোখে হুমকি। একজন আমার দিকে তাকিয়ে বলল, এই বাড়িটায় তো জামানত রাখা হয়েছিল। আমি শান্ত গলায় বললাম, আমি কিছুতেই সই করিনি। লোকটা একটা কাগজ বের করলো, এইখানে সই আছে। আমি কাগজটা দেখলাম, হাতে কাঁপুনি শুরু হয়ে গেল। এটা আমার নামের জাল সই। আমি আরিয়ানের দিকে তাকালাম, তুমি আমার সই জাল করেছ? সে মাথা নিচু করে রইল। লোকটা বলল, ম্যাডাম, ২৪ ঘন্টার মধ্যে টাকা না দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। তারা চলে যাওয়ার পর বাড়িটা যেন আরো ভারী হয়ে গেল। আরিয়ান সোফায় বসে কাঁদতে শুরু করলো। মা, আমি শেষ। আমি কিছুই বুঝতে পারিনি। আমি ঠান্ডা গলায় বললাম, তুমি বুঝতে না পারলেও কাজটা তো তুমিই করেছ। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। আপনার ছেলের অবস্থা এখন আমাদের নিয়ন্ত্রণে। টাকা না দিলে ফল খারাপ হবে। আমি মুঠো শক্ত করলাম, এইবার শুধু টাকা না, এটা ভয় দেখানোর খেলা। আমি আরিয়ানের দিকে তাকিয়ে বললাম, আজ থেকে তুমি একা না, কিন্তু আমি আগের মতো দুর্বল না। পরদিন সকালে আমি নিজেই থানায় গেলাম। সব কাগজ, জাল সই আর হুমকির মেসেজ অফিসারকে দেখালাম। অফিসার সব শুনে বললেন, এটা শুধু ঋণের বিষয় না ম্যাডাম, এটা ফ্রড কেস। আমার বুকের ভেতর একটু সাহস ফিরে এলো। কিন্তু বাড়ি ফিরে এসে দেখি আরও বড় বিপদ অপেক্ষা করছে। গেটের সামনে একটা নোটিশ লাগানো, এই সম্পত্তির লিগ্যাল ক্লেমের আওতায় আছে, যে কোনো সময় বাজেয়াপ্ত করা হতে পারে। আমি কাগজটা ছিঁড়ে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। হাত থেমে গেল। আরিয়ান পাশে দাঁড়িয়ে কাপা গলায় বলল, মা, পুলিশ কি কিছু করবে? আমি তার দিকে না তাকিয়ে বললাম, এখন শুধু পুলিশ না, আমি নিজে লড়ব। ঠিক তখনই মিথিলার ফোন এলো। আমি কল ধরলাম। ওপাশ থেকে ঠান্ডা গলা, কেমন লাগছে? আমি বললাম, তুমি এটা করেছো? সে হেসে ফেলল। আমি শুধু সুযোগ নিয়েছি, তোমার ছেলে নিজেই দরজা খুলে দিয়েছে। আমি চুপ করে রইলাম।
মিথিলা বলল, এই বাড়ি আর তোমার থাকবে না, শিগগিরই বুঝবে। কল কেটে গেল। আরিয়ান ভয়ে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, তুমি শুধু টাকা হারাওনি, তুমি আমাকে যুদ্ধের মধ্যে নামিয়ে দিয়েছ। বিকেলের দিকে আবার দরজায় নক। এবার কোনো ঋণদাতা না, একজন আইনজীবী। তার হাতে ছিল আরেকটা কাগজ। আপনাদের বিরুদ্ধে কোর্টে কেস ফাইল হয়েছে। আমি কাগজটা নিয়ে দেখলাম, তার নিচে একটা নাম লেখা, মিথিলা সেন। আমি চোখ বন্ধ করলাম, সব পরিষ্কার হয়ে গেল। এটা শুধু ভুল না, এটা পরিকল্পনা ছিল। সারা রাত আমি ঘুমাতে পারিনি। বারবার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, মিথিলা শুরু থেকে সব হিসাব করে এগিয়েছে। পরদিন সকালে আমি সরাসরি একজন পুরনো পরিচিত আইনজীবীর অফিসে গেলাম। সব কাগজ দেখার পর তিনি চশমা খুলে ধীরে বললেন, ম্যাডাম, আপনার ছেলের স্ত্রী খুব চালাকভাবে কাজ করেছে, কিন্তু একটা বড় ভুল করেছে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, কি ভুল? তিনি কাগজে আঙ্গুল রাখলেন, জাল সই। এটা প্রমাণ করতে পারলে পুরো চুক্তি বাতিল হয়ে যাবে। আমার বুকের ভেতর আশার আলো জ্বলে উঠল। তাহলে বাড়িটা বাঁচানো যাবে? সম্ভাবনা আছে, তবে লড়াই সহজ হবে না। আমি বাড়ি ফিরে দেখি আরিয়ান বারান্দায় বসে আছে, চোখ লাল, মুখ ক্লান্ত। আমাকে দেখেই বলল, মা, আমি একটা কথা বলিনি। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। সে কাঁপা কাঁপা গলায় বলল, মিথিলা শুধু টাকা নেয়নি, আমার নামে আরও কয়েকটা কাগজে সই করিয়েছে। কিসের কাগজ আমি ঠিক জানি না। তখনও বলেছিল ব্যবসার ফাইল। আমার মাথা ধরে গেল। ঠিক তখনই একটা মোটর বাইক এসে গেটের সামনে থামল। একজন ছেলে একটা খাম দিয়ে চলে গেল। খাম খুলতে দেখি কয়েকটা ছবি। ছবিগুলো দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা ছবিতে আরিয়ান একটা টেবিলে বসে কাগজে সই করছে, আর পাশে দাঁড়িয়ে মিথিলা হাসছে। আরেকটা ছবিতে একটা অপরিচিত লোক টাকার ব্যাগ দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ ছবিটা। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার বাড়ির আসল দলিল টেবিলের ওপর রাখা, আর তার পাশে মিথিলা। ছবিগুলো হাতে নিয়ে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। এটা পরিষ্কার কেউ আমাদের নজর রাখছে। আরিয়ান ছবিগুলো দেখে কাঁপতে শুরু করলো। মা, আমি বুঝতে পারিনি ও এত দূর যাবে। আমি শক্ত গলায় বললাম, তুমি বুঝতে চাওনি। ঠিক তখনই আমার আইনজীবীর ফোন এলো। ম্যাডাম, একটা জরুরি খবর আছে। কি হয়েছে? মিথিলা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। আমার বুক ধক করে উঠল। কি? আজ রাতের ফ্লাইট। আমরা পুলিশকে জানিয়েছি। ফোন রাখতেই আরিয়ান হঠাৎ দাঁড়িয়ে গেল। মা, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, কেন? তার চোখ ভিজে উঠল। আমি শেষবার ওর মুখ থেকে সত্যিটা শুনতে চাই। রাতে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। পুলিশ আগেই সেখানে ছিল। কিছুক্ষণ পর মিথিলাকে দেখা গেল, হাতে দামি ব্যাগ, মুখে সেই আগের অহংকার। আমাদের দেখে সে থমকে গেল। আরিয়ান সামনে এগিয়ে দাঁড়ালো। মিথিলা, কেন করলে এসব? সে ঠান্ডা হেসে বলল, কারণ তুমি বোকা ছিলে। আরিয়ানের চোখে পানি চলে এলো। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সেটা তোমার সবচেয়ে বড় ভুল। আমি সামনে এগিয়ে বললাম, তুমি আমার পরিবার শেষ করে দিয়েছ। মিথিলা এবার আমার চোখে চোখ রেখে বলল, না, আপনার ছেলে নিজেই সব শেষ করেছে। ঠিক তখনই দুজন পুলিশ এসে তার সামনে দাঁড়ালো। মিথিলা সেন, আপনাকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আটক করা হচ্ছে। প্রথমবারের মতো মিথিলার মুখের আত্মবিশ্বাস ভেঙে পড়ল। সে চিৎকার করে উঠল, আরিয়ান, কিছু বলো। আমি জেলে যেতে পারবো না। কিন্তু এবার আরিয়ান চুপ ছিল না। সে ধীরে ধীরে বলল, যেদিন তুমি আমার মাকে মেরেছিলে, সেই দিনও তোমাকে হারিয়েছি। পুলিশ তাকে নিয়ে চলে গেল। আমি ছেলের দিকে তাকালাম। দীর্ঘদিন পর প্রথমবার মনে হলো সে হয়তো নিজের ভুল বুঝতে শুরু করেছে। কিন্তু তখন একটা সত্য জানা বাকি ছিল, মিথিলা একা ছিল না। এয়ারপোর্ট থেকে ফেরার পরও কথাটা মাথা থেকে সরছিল না। পরদিন সকালে থানায় গিয়ে জানতে পারলাম মিথিলার ফোন আর ব্যাংক স্টেটমেন্ট ঘেঁটে পুলিশ চমকে গেছে। তার সঙ্গে আরও দুজন জড়িত। একজন সেই কথিত বান্ধবী, যার বুটিক ব্যবসায় 60 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছিল, আর আরেকজন ছিল পেশাদার জালিয়াত। তারা অনেকদিন ধরে ধনী কিন্তু সহজ সরল মানুষদের টার্গেট করত। বিয়ে, ভালোবাসা, ব্যবসার স্বপ্ন, সবকিছু ছিল সাজানো ফাঁদ। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। মানে, আমার ছেলে শুধু ভুল করেনি, সে প্রতারণার শিকারও হয়েছে। তবু তার অপরাধ মুছে যায় না, কারণ নিজের মায়ের সে জাল করার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছিল। কয়েক সপ্তাহের আইনি লড়াইয়ের পর
অবশেষে আদালত জানালো আমার বাড়ির দলিলের সই জাল প্রমাণিত হয়েছে। ঋণের দাবিও সাময়িকভাবে স্থগিত করা হলো। সেদিন আদালতের বাইরে দাঁড়িয়ে আমি প্রথমবার গভীর শ্বাস নিলাম। মনে হচ্ছিল এতদিন পর বুকের উপর থেকে একটা পাথর নেমেছে। আরিয়ান পাশে দাঁড়িয়েছিল, চোখে ক্লান্তি, মুখে অনুশোচনা। সে ধীরে বলল, মা, আমি জানি এটা ক্ষমা আমার সব অপরাধ মুছে দেবে না। আমি চুপ করে শুনছিলাম। সে কাপা গলায় বলল, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি তোমাকে দোষ দিইনি, কারণ আমি সত্যি সেটা প্রাপ্য ছিলাম। আমার চোখ ভিজে উঠল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। ভুল করলে তার মূল্য দিতেই হয় আরিয়ান। সে মাথা নিচু করল। আমি আবার শুরু করতে চাই মা, নিজের পরিশ্রমে। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে বললাম, তাহলে এবার নিজের পায়ে দাঁড়াও, অন্যের কাঁধে ভর দিয়ে না। আরিয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেদিন সে আমার বাড়িতে ঢোকেনি, কিন্তু অনেকদিন পর প্রথমবার আমি মনে মনে তাকে আবার আমার ছেলে হিসেবে গ্রহণ করতে পেরেছিলাম। আর আমি শিখেছি মায়া থাকতে পারে, ভালোবাসাও থাকতে পারে, কিন্তু আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। সমাপ্ত।